নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। বিরাট স্বপ্নপূরণ, আইপিএলে চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর। চড়চড় করে চড়ছে পারদ, বুধে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। অপারেশন সিন্দুর, প্রত্যাঘাত 28 ঠিকানায় মানল পাকিস্তান। বিরোধীদের চাপ, ভোটের হার দ্রুত জানাবে কমিশন। নাবালিকার বিয়েতে কবজি ডুবিয়ে ভুরিভোজ, জেল জরিমানা আমন্ত্রিতেরও কড়া রাজ্য। ভারতকে দুদিনের মধ্যে হারানোর পাক পরিকল্পনা ব্যর্থ 8 ঘন্টাতেই। ক্ষয়ক্ষতি গুরুত্বপূর্ণ নয়, ফলাফলটাই আসল, সিডিএস। মোবাইল চুরির অপবাদ দিয়ে শিশু শ্রমিককে উল্টো ঝুলিয়ে বিদ্যুতের শক, উত্তপ্ত রবীন্দ্রনগরে। পহেলগাঁও হামলার পর প্রথম কাশ্মীর সফরে মোদি। চেনাব ব্রিজ ও বন্দে ভারত স্লিপারের উদ্বোধন 6 জুন, মন্ত্রীর টুইটে জল্পনা। সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছে আজ মোদিকে চিঠি 300 বিরোধী সংসদের। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সঙ্গে অস্বস্তিকর গরমই চলবে এখন। আজ তাপপ্রবাহ 2 জেলায়। মোদির মিথ্যা প্রচারের পর্দাফাঁস, মমতার উন্নয়নের খতিয়ানে প্রচারে তৃণমূল। পাকিস্তানের K2 প্লট ফের সক্রিয়, আইএসআই চর ধরা পড়তেই ফাঁস তথ্য। নয়াগ্রামের তপোবন এলাকায় দাপিয়ে বেড়ালো দলছুট দাঁতাল হাতি তাণ্ডবে নষ্ট প্রায় 7 কাঠা জমির ধান চাষ। জামমনি, হাতি প্রবেশ করতেই জামমনি ব্লকের একাধিক এলাকায় সতর্কতা জারি করল গিদিনী বনক্ষেত্র। ওয়েস্ট বেঙ্গল, নীতিশ কুমার চিরাগের জোড়া ফলা বিজেপির হাতে, থাকবে কি কাঁচকলা? গোপীবল্লভপুর 1 নম্বর। গোপীবল্লভপুরের পেট্রোল পাম্পের রাস্তায় বাইক ও অটো রিকশার ধাক্কায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলো পুলিশ। বিনপুর 2 নম্বর। জঙ্গলের ওপর অবৈধ ঘর তৈরি করার অভিযোগ, বন দপ্তরের পক্ষ থেকে টংভেদা এলাকায় জঙ্গল পরিদর্শন করা হয়। ঝাড়গ্রাম, বাঁশপাহাড়ি গ্রামে ষাঁড়ের গুঁতোয় মৃত এক বৃদ্ধের। ঝাড়গ্রাম, অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে ঝাড়গ্রামের কেডিয়া ভবনে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ঝাড়গ্রাম, বেলপাহাড়িতে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, মানসিক সমস্যার কারণে আত্মহত্যা বলে অনুমান। মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্স কর্পোরেশনের পক্ষ থেকে সচেতনতা শিবির ও পর্যালোচনা বৈঠক মেদিনীপুরে। গড়বেতা 3 নম্বর। কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চন্দ্রকোনা রোডে। মেদিনীপুর, তীব্র দাবদাহের মধ্যে জেলার প্রাথমিক স্কুলগুলি মর্নিংয়ে করার বিষয়ে পর্ষদের নির্দেশ আসেনি, মেদিনীপুরে জানালেন চেয়ারম্যান। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। বিরাট স্বপ্নপূরণ, আইপিএলে চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। আহমেদাবাদ, জয়ের জন্য 6 বলে পাঞ্জাব কিংসের প্রয়োজন 29 রান। জশ হেজলউডের প্রথম দুটি ডেলিভারি ডট হাতেই বিরাট আবেগে ভাসল মোতেরা স্টেডিয়াম। সাবমুক্তি ঘটিয়ে স্বপ্নপূরণ। প্রথম আইপিএল খেতাব নিশ্চিত বিরাটের। কোহলি শব্দভ্রমে তখন কান পাতা দায়। স্বয়ং মহাতারকারও চোখে আনন্দশ্রু, তা লুকোনোর জন্য দুহাতে মুখ ঢাকলেন তিনি। আর ওভার শেষ হতেই হাঁটু মুড়ে বসে পড়লেন মাটিতে। সতীর্থরাও দৌড়ে এসে বিরাটকে ঘিরে ধরে মেতেছেন সেলিব্রেশনে। ততক্ষণে গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়েছেন স্ত্রী অনুষ্কা শর্মাও। তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকলেন কিং কোহলি। 17 বছর পর স্বপ্নপূরণের মুহূর্তটা তো এমনই হওয়া উচিত। মঙ্গলবার মোতেরায় পাঞ্জাব কিংসে 6 রানে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাফল্যের কাণ্ডারি কিং কোহলির। 2008 সাল থেকে আরসিবির জার্সি গায়ে খেলছেন বিরাট। 3বার ফাইনালে উঠেছিলেন, কিন্তু প্রত্যেকবারই ফিরতে হয় খালি হাতে। অবশেষে ক্যারিয়ারের শেষ লগ্নে আইপিএলে সাবমুক্তি ঘটায় পূর্ণ হল বৃত্ত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেটে আরসিবি 190 রান তোলার পরেও অনেকেই ছিলেন দোলাচলে। আসলে বিপক্ষ দলে শ্রেয়স আয়ারের উপস্থিত উদ্বেগে রেখেছিল আরসিবি সমর্থকদের। গত ম্যাচে তিনি একাই শেষ করে দিয়েছিলেন মুম্বাইকে, কিন্তু খেতাবি মঞ্চে জ্বলে উঠতে ব্যর্থ শ্রেয়স। শেফার্ডের বলে মাত্র 1 রানে তিনি কট বিহাইন্ড হতেই জয়ের গন্ধ পেয়ে যান বিরাটরা। একা জশ ইংলিশ কিছুটা লড়াই করেন, কিন্তু 39 রানে ক্রুনাল পান্ডিয়া তাকে ফেরানোর পর চাপে পড়ে যায় পাঞ্জাব। 2 ওপেনার পিয়াংস 24 ও প্রভসিমরন 26 ব্যর্থ, তবে বাউন্ডারি লাইনে ফিল সল্ট অনবদ্য প্রয়াসে দুবারের প্রচেষ্টায় পিয়াংসের ক্যাচ তালুবন্দি করে দলকে দারুণভাবে উজ্জীবিত করে তোলেন। অবশ্য 98 রানে 4 উইকেট হারানোর পরেও হাল ছাড়েনি পাঞ্জাব। ওয়াধেরা ও শশাঙ্ক সিং পাল্টা প্রত্যাঘাতে জয়ের আশা জাগিয়ে রাখার চেষ্টা করেন। শেষ বলে ছক্কা হাঁকিয়েও দলকে জেতাতে ব্যর্থ হন শশাঙ্ক, 61 অপরাজিত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 56 রানে 2 উইকেট খোয়ায় আরসিবি। আশা জাগিয়েও বড় রান পাননি ফিল সল্ট 16 ও মায়াঙ্ক আগরওয়াল 24, তবে বিরাটের চওড়া ব্যাট শক্ত ভিত গড়ে দেয় আরসিবির। 35 বলে 43 রানের ইনিংস উপহার দিয়েছেন মহাতারকা, যা সাজানো ছিল 3টি বাউন্ডারিতে। বিরাট ছাড়া আর কোনো ব্যাটারকে সেভাবে আত্মবিশ্বাসী লাগেনি। আসলে কোহলি যে বড় মঞ্চের নায়ক তিনি জানেন। এই ধরনের ম্যাচে চাপ সামলেই ধীরে ধীরে গড়ে তুলতে হবে রানের মিনার। কোহলি 43 রানে যখন অমরজাইয়ের হাতে ফিরতি ক্যাচ দিলেন, তখন বেঙ্গালুরুর স্কোর 131-এ 4 উইকেট। অনেকে ধরে নিয়েছিলেন ভিকের ক্যাচ নয়, যেন ম্যাচটাই তালুবন্দি করে ফেললেন পাঞ্জাবের আফগান অলরাউন্ডার। কিন্তু লিভিংস্টোন ও জিতেশ শর্মা ঝোড়ো ইনিংসে সেই সম্ভাবনায় জল ঢেলে দেন। ডেথ ওভারে পাঞ্জাবের বোলাররা রানের গতিতে কিছুটা লাগাম টানেন, তাই 200 পেরোয়নি। আরসিবির স্কোর প্রশংসা করতেই হবে অর্শদীপ সিংয়ের। অন্তিম ওভারে 3 উইকেট নেন বাঁহাতি পেসার, তবে পাঞ্জাব ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা কাজে আসেনি। ম্যাচের সেরা ক্রুনাল পান্ডিয়া, অরেঞ্জ কাপ সাই সুদর্শন, পার্পল ক্যাপ প্রসিদ্ধ কৃষ্ণা, এমার্জিং ক্রিকেটার সাই সুদর্শন। ফিরে আসবো পরবর্তী খবরে। কানাডার টরেন্টোতে বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে 1, জখম 5। টরেন্টো, কানাডায় ফের বন্দুকবাজের হামলা। এবার দুষ্কৃতীদের নিশানায় কানাডার টরেন্টো শহর।
মঙ্গলবার রাত 8:30 নাগাদ স্থানীয় সময় পরপর গুলির শব্দে কেঁপে ওঠে শহরের লরেন্স হাইটস এলাকা। কমপক্ষে 10 থেকে 20টি গুলি চালানো হয় বলে দাবি। পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী এই হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন, পাশাপাশি জখম হয়েছেন আরও 5 জন। বর্তমানে জখম ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান 10 থেকে 20টি গুলির শব্দ তারা শুনেছেন। হামলার পরই বেশ কয়েকটি গাড়ি দ্রুতগতিতে এলাকা ছাড়ে বলেও দাবি করেছেন তারা। ঘটনার পর কয়েক ঘন্টা অতিক্রান্ত হলেও পুলিশ এখনও হামলার উদ্দেশ্য বা সন্দেহভাজনদের সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি বলে সূত্রের দাবি। টরন্টো মেয়র অলিভিয়া চাও এর ঘটনায় প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, লরেন্স হাইটস এলাকায় গুলির ঘটনায় খবর শুনে আমি মর্মাহত। আমার অফিস টরন্টো পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। বর্তমানে পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালাচ্ছে। হামলাকারীদের পাকড়াও করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। চড়চড় করে চড়ছে পারদ, বুধে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা? আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ফের শহর কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া। সকাল থেকে আকাশ মূলত মেঘলা থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদও চড়ছে। পাশাপাশি আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ বুধবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 37 ডিগ্রি ও 29 ডিগ্রির আশেপাশে। গতকাল মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় 4.6 ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো স্থানে তাপপ্রবাহ পরিস্থিতির সতর্কবার্তা রয়েছে। আবার আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরম থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। অপারেশন সিঁদুর, প্রত্যাঘাত 28 ঠিকানায় মানল পাকিস্তান। নয়াদিল্লি, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নিয়েছে ভারত। অপারেশন সিঁদুর প্রথমেই টার্গেট ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট 9টি জঙ্গি ঘাঁটি। তারপর একের পর এক পাকিস্তানি এয়ারবেস, ইসলামাবাদের নাকের ডগায় পাক সেনার গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট প্রত্যাঘাত করেছে নয়াদিল্লি। প্রাথমিকভাবে মোট 20টি জায়গা গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাই দাবি করেছিল ভারতীয় সেনা। যদিও সেই প্রতিশোধের অভিঘাত ছিল আরও বেশি। 20 নয়, মোট 28টি ঠিকানায় অপারেশন সিঁদুর চলেছে। এবার নথি প্রকাশ করে এই বিস্ফোরক তথ্য প্রকাশ আনল খোদ পাকিস্তানি সেনাবাহিনী। ভারতের প্রত্যাঘাতের পাল্টা অপারেশন উন মরসুস শুরু করেছিল ইসলামাবাদ। মঙ্গলবার সেই অপারেশনের খুঁটিনাটি তথ্য প্রকাশ করা হয়েছে। তাতেই আরও 8টি জায়গায় হামলা চালানোর কথা স্বীকার করে নিয়েছে শাহবাজ শরীফের দেশ। শুধু তাই নয়, অপারেশন সিঁদুরে পাকিস্তানি বায়ুসেনার 6টি ফাইটার জেট, 2টি হাই ভ্যালু সার্ভিল্যান্স এয়ারক্রাফট, 1টি মার্কিন C-130 হারকিউলিস বিমান, 30টির বেশি মিসাইল, 10টিরও বেশি ড্রোন ধ্বংস হয়েছে বলে খবর। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়। এর প্রতিশোধ নিতে 7ই মে শুরু হয় অপারেশন সিঁদুর। প্রত্যাঘাতের পরেই যৌথ সাংবাদিক বৈঠক করে ভারতীয় বায়ুসেনা এবং ডিজিএমও জানায়, পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের সদর দপ্তর, বাহওয়ালপুর এবং লস্কর-ই-তৈবার মুরিদকের জঙ্গি প্রশিক্ষণ শিবির। মার্কিন সংস্থা ম্যাক্সার টেকনোলজিস এর প্রকাশিত উপগ্রহ চিত্রেও ধরা পড়েছিল ভারতীয় সেনার হামলার ক্ষতিগ্রস্ত 9টি এলাকার ছবি। স্থানগুলির মধ্যে ছিল মুজফ্ফরবাদ, কোটালি, রাওয়ালকোট, চকরি, ভীমবার, নীলম উপত্যকা, ঝিলাম এবং চাকওয়ালের জঙ্গি ঘাঁটি। এর জবাবেই পাকিস্তানের তরফে শুরু হয় হামলা। তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মূল টার্গেট ছিল পশ্চিম সীমান্তে অবস্থিত ভারতীয় সেনাঘাঁটি এবং বস্তি এলাকা। তারও উপযুক্ত জবাব দেয় ভারত। আক্রমণ শানানো হয় ইসলামাবাদের একদম কাছে নূর খান এয়ারবেসে। এছাড়া করাচি থেকে লাহোর, রফিকি, সারগোদা, মুরিদ, সুক্কুর, সিয়ালকোট, জেকোবাবাদের মতো শহরে পাক বায়ুসেনার ঘাঁটিতেও চলে প্রত্যাঘাত। এই প্রত্যাঘাতে ভয় পেয়ে তাড়াতাড়ি ভারতকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ইসলামাবাদ। নয়াদিল্লিও তাতে সায় দেয়। মঙ্গলবার পাক সেনার পক্ষ থেকে প্রকাশিত নথিতে ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলির ম্যাপে আগের স্থানগুলির পাশাপাশি আরও 8টি জায়গার নাম রয়েছে। সেগুলি হলো পেশোয়ার, জাং, সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ, পাক পাঞ্জাবের গুজরাট, গুজরানওয়ালা, বাহওয়ালনগর, অ্যাটাক ও ছোর। পাকিস্তানের এই ডোসিয়ার বা নথি দিয়ে মন্তব্য করেনি ভারতীয় সেনা বা কেন্দ্র। যদিও পাকিস্তানের এই স্বীকারোক্তি নিয়ে সামরিক মহলে সংশয় রয়েছে, কারণ নতুন যে জায়গাগুলিতে হামলা চালানো হয়েছে বলে পাকিস্তানের দাবি, সেই তালিকায় অন্যতম পেশোয়ার ও অ্যাটাক নিয়ন্ত্রণ রেখা বা LOC থেকে পেশোয়ারের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। 700 কিলোমিটার দূরে অবস্থিত অ্যাটাক। এত দূরে হামলা চালানো কি ভারতীয় সেনার পক্ষে সম্ভব? তাছাড়া অতীতে পাকিস্তান কখনো হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। তাহলে এবার এই প্রচার কেন? বিশেষজ্ঞদের মতে পাকিস্তান এখন নিজেকে আক্রান্ত বলে প্রচার করতে চাইছে। আন্তর্জাতিক বিশ্বের কাছে সহানুভূতি কুড়োতেই ইসলামাবাদের এই নতুন ছক। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মোদির মিথ্যাচারের পর্দাফাঁস, মমতার উন্নয়নের খতিয়ানে প্রচারে তৃণমূল। কলকাতা, তৃণমূলের নজরে আলিপুরদুয়ার জেলা। বিজেপির বিরুদ্ধে নেওয়া হয়েছে লাগাতার কর্মসূচি, পথসভা, সমাবেশ। বুথ স্তর পর্যন্ত লিফলেট বিলি করে তৃণমূল তুলে ধরবে।
আলিপুরদুয়ার জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন কর্মসূচি। গত সপ্তাহে আলিপুরদুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির ওই সভা থেকে মোদী চড়াসুরে আক্রমণ ও অভিযোগ তোলেন বাংলার তৃণমূল সরকারের দিকে। তার পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আলিপুরদুয়ার জেলা জুড়ে রাজ্য সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে তার বিস্তারিত তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যকেই তুলে ধরে আলিপুরদুয়ার জেলা জুড়ে প্রচার কর্মসূচি নিয়েছে তৃণমূল। মমতার বক্তব্যে উঠে আসা উন্নয়ন কর্মসূচি লিফলেট আকারে বুথে বুথে প্রচার করবে তৃণমূল। বাংলা, ইংরেজি, হিন্দি ও নেপালি ভাষায় ও লিফলেট ছেড়ে প্রচার চলবে। এছাড়া আলিপুরদুয়ার জেলায় সর্বত্র পথসভা, সমাবেশ এবং বুথ স্তরে বৈঠকের কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল। রাজবংশী এবং কামতাপুরী ভাষাকে স্বীকৃতি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি চালু, রাজবংশী স্কুল স্থাপন এবং আলিপুরদুয়ারের সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা নিয়েছে তৃণমূল। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে সভা করে মিথ্যাচার করে গিয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে খতিয়ান দিয়েছেন সেটা আমরা জেলার সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছি। বুথ স্তর পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার জেলায় 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো হয়নি। ফলে 26-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এখন থেকেই আলিপুরদুয়ারের সব বিধায়ক বাড়তি নজর দিয়েছে তৃণমূল। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই আলিপুরদুয়ার যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার একটি সভা করার কথা রয়েছে। কর্মী বৈঠক এবং জনসংযোগের কর্মসূচিও থাকবে। এয়ারলিফট ছাতেন থেকে উদ্ধার 34 পর্যটক ও সেনা। খারাপ আবহাওয়া, লাচেনে নামতে পারল না হেলিকপ্টার। জলপাইগুড়ি, ধসের জেরে রাস্তা সেতু উধাও। ফলে উত্তর সিকিমের লাচেনে আটকে পড়া পর্যটকদের সড়কপথে উদ্ধার সম্ভব নয়। খারাপ আবহাওয়ার কারণে এয়ারলিফটের চেষ্টাও সফল হলো না মঙ্গলবার। লাচেনে নামতে পারল না কপ্টার। সেখানে 113 জন পর্যটক আটকে রয়েছেন। তবে ছাতেন থেকে একদিন MI-17 V5 কপ্টারে 34 জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 27 জন পর্যটক। বাকিরা ধসে জখম সেনা ও তাদের পরিবারের সদস্য। মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, ছাতেনে এখনও 40 জন পর্যটক আটকে রয়েছে। এদিন তাদেরও এয়ারলিফট করার কথা ছিল, কিন্তু আচমকা আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় কপ্টার উড়তে পারেনি। পরিস্থিতি অনুকূল থাকলে আজ বুধবার ফের ছাতেনে আটকে পড়া পর্যটকদের এয়ারলিফট করার চেষ্টা হবে। সিকিম প্রশাসন সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় ধস সরিয়ে লাচেন থেকে ছাতেন পর্যন্ত 3 কিমি কোনোমতে হাঁটা পথ তৈরি হয়েছে। ঠিক হয়েছে ওই পথ ধরে যদি লাচেনে আটকে পড়া পর্যটকরা হেঁটে চলে আসতে পারেন, সেক্ষেত্রে তাদের ছাতেন থেকে এয়ারলিফটের চেষ্টা হবে। নতুন করে যাতে কোনো পর্যটক বেড়াতে এসে বিপদের মুখে না পড়েন, সেজন্য এদিন সতর্ক করেছে সিকিম সরকারের পর্যটক দপ্তর। বলা হয়েছে, উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচেন ও লাচুংয়ের সব রাস্তায় ধসের জেরে আপাতত বন্ধ। তবে সিকিমের অন্যত্র পর্যটকদের যেতে বাধা নেই। ফলে তারা যেন সেই মতো ট্যুরের পরিকল্পনা করেন। রাজ্যের ধস ও বন্যা পরিস্থিতি নিয়ে এদিন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই উত্তর সিকিমের পরিস্থিতিকে আনুষ্ঠানিকভাবে বিপর্যয় বলে ঘোষণা করে সে রাজ্যের সরকার। দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর যথাসম্ভব চেষ্টার নির্দেশ দেন সিকিমের মুখ্যমন্ত্রী। তবে উত্তর সিকিমের বেশিরভাগ রাস্তা এখনও ধসে অবরুদ্ধ থাকায় এ কাজে যে যথেষ্টই বেগ পেতে হবে তা মানছে সে রাজ্যের প্রশাসন। সিংতামে তিস্তায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় এদিন সেখানে যান সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর। ইন্দ্রেণী সেতুর অবস্থা খতিয়ে দেখেন। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, সতর্ক থাকতে বলেন তাদের। বিচ্ছিন্ন লাচেনে উদ্ধার কাজ ও যোগাযোগ স্থাপনের জন্য এদিন সকালে পাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দর থেকে রওনা দেন NDRF-এর 23 সদস্য। স্যাটেলাইট ফোন সহ জরুরি সরঞ্জাম রয়েছে তাদের কাছে। আজ বুধবার সকালে ছাতেন থেকে লাচেনের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। এদিকে ছাতেনে সেনা ছাউনিতে ধস নেমে নিখোঁজ 6 জওয়ানের এদিন রাত পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। ভারতীয় সেনা তরফে জারি রয়েছে উদ্ধার অভিযান। হদিশ মেলেনি। গত 29 মে রাতে মুন্সিথাংয়ের কাছে গাড়ি খাদে পড়ে নিখোঁজ 8 পর্যটকেরও। ফলে উদ্বেগ বাড়ছে নিখোঁজদের পরিবারেরও। ঘটনাস্থল থেকে বেশ খানিকটা নিচে তিস্তায় মঙ্গলবার নিখোঁজ পর্যটকদের সন্ধান তল্লাশি চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিন অবশ্য তিস্তার নিম্ন অববাহিকায় জলপাইগুড়ি জেলার ক্রান্তিতে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। সেটি সিকিম থেকে ভেসে এসেছে কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত জানিয়েছেন, এদিন রাত পর্যন্ত দেহটি শনাক্ত হয়নি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ভারতকে দুদিনের মধ্যে হারানোর পাক পরিকল্পনা ব্যর্থ। 8 ঘণ্টাতেই ক্ষয়ক্ষতি গুরুত্বপূর্ণ নয়, ফলাফলটাই আসল। CDS পুনে, অপারেশন সিঁদুরের ভারতের আক্রমণে দিশাহারা হয়ে মরিয়ার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। ভারতকে সম্পূর্ণভাবে পরাজিত করতে 48 ঘণ্টার প্ল্যান তৈরি করে ইসলামাবাদ, কিন্তু ভারতের প্রত্যাঘাতে 8 ঘণ্টার মধ্যেই সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। তারপরেই ভারতের কাছে যুদ্ধবিরতি ঘোষণার জন্য আবেদন করে পাকিস্তান। কতটা দুরবস্থায় পড়ে ইসলামাবাদ যুদ্ধবিরতির জন্য আবেদন করেছিল। মঙ্গলবার সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় তার বিস্তারিত বিবরণ দিয়েছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ CDS জেনারেল অনিল চৌহান। এদিন পুনে বিশ্ববিদ্যালয়ে ফিউচার ওয়ার্স অ্যান্ড ওয়ারফেয়ার শীর্ষক অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। CDS জানান, হাজার হাজার ক্ষত তৈরি করে ভারতকে রক্তাক্ত করতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু অপারেশন সিঁদুরে সীমান্ত সন্ত্রাস মোকাবিলাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে দিল্লি। তিনি জানিয়েছেন, গত 9 ও 10 মে মধ্যবর্তী রাতে পাকিস্তান একাধিক জায়গা থেকে একসঙ্গে ভারতের উপর হামলা চালায়। পাক সেনা ভেবেছিল একাধিক জায়গায়
থেকে একসঙ্গে হামলা চালালে ভারত হার মেনে নিতে বাধ্য হবে, কিন্তু ভারতের পাল্টা মারে পাকিস্তানের সেই পরিকল্পনা একেবারে ব্যর্থ হয়। সিডিএস জানান, 48 ঘন্টার মধ্যে ভারতকে হারানো তো দূরের কথা, হামলা শুরুর 8 ঘন্টার মধ্যেই পাকিস্তান থেকে যুদ্ধ থামানোর আর্জি জানিয়ে ভারতে ফোন আসে। ভারতীয় সেনার সর্বাধিনায়ক বলেন, অপারেশন সিঁদুরের প্রথম দিনের পরই পাকিস্তানকে বলা হয়েছিল শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করতেই ভারত পতাঘাত করেছে, উত্তেজনা বৃদ্ধির কোনো পরিকল্পনা ভারতের নেই। কিন্তু এটাও বলে দেওয়া হয়, পাকিস্তান ভারতের সেনা পরিকাঠামোতে আঘাত করলে আরও জোরে পতাঘাত করা হবে। অপারেশন সিঁদুর চলাকালীন ভারত কোনো যুদ্ধবিমান হারিয়েছে কিনা তা নিয়ে প্রথম থেকেই জল্পনা চলছিল। কয়েকদিন আগেই সিঙ্গাপুরের এক অনুষ্ঠানে সিডিএস যুদ্ধবিমান হারানোর কথা প্রকারান্তরে মেনে নিয়েছিলেন। যদিও ঠিক কতগুলি যুদ্ধবিমান ভারত হারিয়েছে শীর্ষ সেনা কর্তা খোলসা করে জানাননি। তখন তিনি বলেছিলেন, সংখ্যাটা বড় কথা নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন সেগুলি ভেঙে পড়ল। এদিন পুনের অনুষ্ঠানেও একই প্রসঙ্গ ওঠে। তিনি বলেন, আমাদের ক্ষতি কী হয়েছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, ফলাফলটাই আসল। এই নিয়ে ওঠা সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়েছেন তিনি। সিডিএসের বক্তব্য, পেশাদার সেনাবাহিনী কখনো সাময়িক ক্ষতিতে প্রভাবিত হয় না, কিন্তু ক্ষতি থেকে সার্বিক ফলাফল কী হলো সেটা বেশি গুরুত্বপূর্ণ। ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে ক্রিকেট ম্যাচের প্রসঙ্গও টেনে আনেন সিডিএস। তিনি বলেন, ধরুন আপনি কোনো ক্রিকেট ম্যাচে খেলছেন, সেই ম্যাচে আপনি জিতেলেন, কিন্তু তার জন্য কতগুলি উইকেট হারাতে হলো সেটা নিয়ে প্রশ্ন ওঠে না। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।